আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আবার শুরু। যে জীবন্ত জীবাশ্ম, প্রথমে আমরা জীবাশ্ম বা ফসিলটা বুঝবো। হ্যাঁ, ফসিলটা হলো অতীতে কোনো উদ্ভিদ বা প্রাণী ছিল, কিন্তু হচ্ছে এখন আর নাই। তারা এখন একবারে পৃথিবী থেকে হারাই গেছে, কিন্তু তাদের কোনো অংশ বিশেষ, যে সাইবেরিয়া অঞ্চলে কোনো একটা পাহাড়ের মধ্যে কোনো একটা তুষারপাতের মধ্যে কোনো গাছের ডাল ডাল থেকে গেছে কোনোভাবে, এটা পাইছে মনে করো, তুষারপাতের ভিতরে খুঁজে পেয়েছি। তাহলেও কিন্তু এটা দেখে বুঝতে পারা যায় যে গাছটা কেমন ছিল। আবার প্রাণীও তো এরকম হয়, তাই না? অনেক প্রাণী, যেমন ডাইনোসরের কথা আমরা জানি যে 13 কোটি বছর আগে এরা ছিল এক সময়। তো এই কঙ্কাল টঙ্কাল দিয়ে এগুলা কিন্তু হচ্ছে যে কিছু হাড় থাকে যেগুলা দেখা যায় যে কোটি কোটি বছর টিকে থাকে আর কি, মানে ধ্বংস হয় না আর কি। হ্যাঁ, এরকম। তো সেই সমস্ত কিন্তু শক্ত হাড় থাকে এরকম, যে ওই হাড়গুলা দেখে, যেমন একটা টেনিস বলের তুমি যদি অর্ধেক অংশ পাও, তাহলে কি তুমি বলবা এটা 5 নম্বর ফুটবল ছিল? বলবা? তুমি তখন বুঝতে পারবে না যে এটা হলো টেনিস বল, এটা বোঝা যাবে, তাই না? তো বৈজ্ঞানিকরা এইভাবে একটা হাড়ের একটা খুলির অংশ পাইলে ওটা সাজায় যে এটা কেমন হতে পারে, এটার গঠন কেমন আয়তন হতে পারে, বুঝছো? এইভাবে তোমার সাজিয়ে তারা বের করে যে এই প্রাণীটা এরকম ছিল বা এই উদ্ভিদটা এরকম ছিল। হ্যাঁ, তো এখন জীবন্ত জীবাশ্ম কখন হচ্ছে, যে সাইকাস নামক যে উদ্ভিদটা আছে, সাইকাসের বাংলা কি বলেছিলাম মনে আছে কার? সাইকাসের বাংলা অর্থ কি? কেন নাম সাইকাস হচ্ছে? হ্যাঁ, এই যে আজকে পরীক্ষা থাকলে কিন্তু আজকে মনে করো যে হাত মানে ডিএমসি হয়ে যেত আর কি। হ্যাঁ, বুঝছো, কনফার্ম হয়ে যেত। খেজুর গাছ তুল্য, মানে খেজুর গাছের মতো দেখতে, এই জন্য এর নাম হচ্ছে সাইকাস বা খেজুর গাছ তুল্য দেখতে, খেজুর গাছের মতো মতো আর কি। হ্যাঁ, তো এই জন্য এর নাম হচ্ছে সাইকাস। তো এই সাইকাস উদ্ভিদ, অতীতে এরকম সাইকাস উদ্ভিদের মতো কিছু উদ্ভিদ ছিল, সাইকাডেলেস বর্গের। হ্যাঁ, তো সেই উদ্ভিদ এরকম ছিল, সাইকাসের মতো ছিল, কাছাকাছি এরকম দেখতে, তবে অনেক উচ্চতা সম্পূর্ণ ছিল। সাইকাসের মতো এত ছোট না, অনেক উচ্চতা সম্পূর্ণ ছিল। তো কিন্তু এখন তো আর নাই, কিন্তু সাইকাস উদ্ভিদের সাথে মিল ছিল, সেই কারণে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে। বুঝতে পারছো? এই আর কি। যে আমাদের টাইম, সময় যেমন কি সবসময় একই দিকে চলমান, কিন্তু তাই না? যদি এরকম হতো যে 1 বছর সামনে সময় চলে, 1 বছর পিছনে সময় চলে, তাহলে কিন্তু আমাদের বয়স কখনোই বাড়তো না, বাড়তো? 1 বছর তুমি যত বড় হতা, পরের বছর মনে হয় আবার নেগেটিভ সময়, তাহলে কি হতো? তাহলে একই, আমার সারা জীবনে একই বয়সে থাকে না? কিন্তু সময় সবসময় সামনে চলে। তো বৈজ্ঞানিকরা চেষ্টা চালাচ্ছে না যে সময়ের পিছনে চলা যায় কিনা, সময়ের পিছনে চলা যায় কিনা। তবে অনেক বৈজ্ঞানিক কিন্তু এটা বলছে যে তোমার হচ্ছে এখন মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে না, সরে যাচ্ছে। মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, সরে যাচ্ছে না? এই যে সরে যাচ্ছে, এই জন্য সময়ও সরে যাচ্ছে। এই জন্য কি হচ্ছে, সময়ও বৃদ্ধি পাচ্ছে। যে গতিতে সম্প্রসারণ হচ্ছে, তো সময়ও ওই গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বৈজ্ঞানিকরা অনেকটা নিশ্চিত থিওরিটিক্যালি ভাবে যে এখন যেহেতু এরকম হচ্ছে, তাই সময় প্রসারিত হচ্ছে। যখন মহাবিশ্ব সংকুচিত হবে, তখন সময়ও কিন্তু আবার সংকুচিত হবে, এটা ধারণা বৈজ্ঞানিক। হ্যাঁ, যে তখন কি হবে আবার, মানে এখন তার একটা কাপ যদি নিচে পড়ে, কাচের কাপ, তাহলে কি হবে, ওটা ভেঙে যায়, তখন উল্টা হবে, ভাঙা কাপ আবার জোড়া লেগে যাবে, এটা ধারণা হবে। হ্যাঁ, আবার মনে করো, হ্যাঁ, আবার মনে করো হচ্ছে যে কেরোসিন তেল পুরালা, এটা কার্বন ডাই অক্সাইডে চলে গেল না, যখন সংকোচন শুরু হবে, ওই বাতাসে কার্বন ডাই অক্সাইড গুলো আবার একীভূত হয়ে আবার কেরোসিন তেল হবে, এটা ধারণা। আবার কি হবে, যে যেমন একটা ডিমকে তুমি ভেজে ফেলো, যদি ভেজে ফেললে ওই ডিমকে আবার ডিম হবে, ভাজা হবে, এখন তো হয় না, কিন্তু তখন আবার হবে, তখন নেগেটিভ দিকে না, মানে তখন তো আসলে পৃথিবী আর টিকবেও না, যখন সংকোচন শুরু হবে না। তো ওইভাবেই বলছে কিছু কিছু আধুনিক যারা তাত্ত্বিক কারণ আছেন না, তারা ওইভাবে বলছে যে মহাবিশ্ব যখন সংকুচিত হবে না, যেমন কোরআনে আছে না যে আমি মহাবিশ্বকে শক্তি দ্বারা সম্প্রসারিত করতেছি, কোরআনে আছে না, আমি মহাবিশ্বকে শক্তি দ্বারা সম্প্রসারিত করতেছি, এবং কিয়ামতের আগে আমি এটাকে কাগজের মতো কুচকিয়ে সংকুচিত করব। তার মানে কিন্তু কোরআনে সরাসরি বলা হচ্ছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এটাকে আল্লাহ আবার সংকুচিত করবে, তার মানে সংকোচন হবে কিন্তু। আর যখনই সংকোচন হবে, তখন নিয়ম নীতি সব ভেঙে যাবে, তখন কি হবে, ওই যে মরা মানুষগুলো যারা মাটির কণার সাথে মিশে গেছিল না, ওগুলো সব একীভূত হতে 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 মানুষের, বুঝছো?
তখন তো আমলের দিন থাকবে না, তখন ডিম খাওয়ার তো কোনো সময় নাই, ভাজা কি করবে? তখন তো শেষ, সব পরীক্ষা শেষ, ক্লোজ। তখন তোমার হচ্ছে যে যেমন পরীক্ষা হয়ে যাওয়ার পরে সময় কোনো ফ্যাক্টর তোমার কাছে, পরীক্ষার সময় তো তোমার সময় ব্যাপার, ওই সময় তো সময় কোনো ফ্যাক্টর না, ওই সময় খালি যা যা ভাঙিয়ে চুলে ছিল না ওগুলো সব একীভূত হবে, কারণ সংকোচন হচ্ছে তো। হ্যাঁ না, ওই সময় তো আর পাবাই না, তোমার ইয়ে শেষ, মানে ওই সময় তো সংকোচন যখন শুরু হবে তখন তোমার হচ্ছে এত গতিময়তার সাথে হবে যে এইটার থেকেও বেশি গতিময়তার সাথে হবে সংকোচন হলে। যেমন একটা ঢেল উপরে মারলে একসময় ছুটতে কমে গেলে একটু অল্প অল্প দূরে যেতে পারে, কিন্তু নামার সময় খুব ফোর্সে হয়। তো মহাবিশ্বতে ছড়িয়ে যাচ্ছে না যে শক্তিতে, শক্তি যখন শেষ হয়ে যাবে তখন আবার সংকোচন হবে এবং এটা ফোর্সে হবে, এবং তখন ওই মাটির ভিতরে যত মানুষজন পশু পাখি সবকিছু কিন্তু একীভূত হয়ে যাবে, আবার ওদের সময় যেহেতু সংকোচন হচ্ছে না আবার আগের অবস্থায় ফিরে আসবে। বুঝতে পারছো? এইভাবে মানুষ হলো আবার পুনরায় হবে। যেমন লবণকে তুমি ধরো গলিয়ে ফেললা না, গলিয়ে ফেললা, তারপরে এটাকে আবার তো তল বিশিষ্ট অবস্থা আনা যায় কিনা, যায় না? তাহলে আমরা তো প্র্যাকটিক্যালি দেখি অনেক জিনিস কিন্তু একরকম আবার আগের মতো অবস্থায় আনা যায় না। বরফ, পানি, আবার বাষ্প সবই করা যায়। মানে বাষ্প করা যায় যখন তাকে দেখাই যায় না এরকম, যেমন বাতাসেও তো পানি আছে না, দেখা যাচ্ছে, কিন্তু এটাকে দৃশ্যমান করা যায়, তাই না? তো ওরকমই আর কি, তখন আবার এরকম হবে। বুঝতে পারছো? যাই হোক, একসাথে কিন্তু ফিজিক্স বললাম, তারপরে আর কি বললাম, ইসলামিক হিস্ট্রি বললাম, কেমিস্ট্রি বললাম, সব বলে ফেলছি না? হ্যাঁ, না মাঝে মাঝে একটু অন্য জ্ঞান কেন দরকার জানো? তাছাড়া তোমাদের বোরিং লাগবে তো। বোরিং মানে কি, যে একই তরকারি দিয়ে প্রতিদিন ভালো লাগে খেতে। এদের কুরবানির দিকে গেল, চিন্তা করে দেখো তো, কুরবানির পরে যারা প্রতিদিন মাংস খাইছে তার কি আর মনে হবে? ধরো 7 দিনে একটা মাংস খায়, তার মনে হবে আবার মাংস খায়? এই জন্য অনেকে বুদ্ধি করে কি করে জানো, ঈদের পর পর দাওয়াতের ব্যবস্থা করে, মানে বিয়ের দাওয়াত, এই দাওয়াত বেশি খেতে পারবে না যে মানে মানুষের জন্য সব থেকে কষ্টদায়ক দাওয়াত কোনটা জানো? ঈদের পরে যদি দাওয়াত দেয় তারা। হ্যাঁ, এইটা দুইটা কারণে আসলে ওটা করে, একটা হলো ছুটি থাকা, আর একটা হলো যে একই মাংসতে দুই কাজটা হয়ে যাবে। আচ্ছা, ছুটি তো তোমার হলো এমনিতে শুক্র শনি থাকে, ডিসেম্বরে ছুটি থাকে, ওই ছুটি করতে গেলে তো অনেক হয়, কত ছুটি আছে না, ঠিক না? ঈদের সময় হলো মানুষের এমনি ওই সময় উচিত যে ঈদের সময় আচ্ছা মাংস যাই থাক কিন্তু সবজি একটু বেশি বেশি দিবে, যার খুশি সবজি খাবে, তা না ওই একই মাংস, তাই না? একটা রিল দেখলাম, ওই রিলে তোমার বলছে যে ওই বলছে বাসায় বলছে যে কে রান্না করবো, বউকে বলছে যে মাংস প্রতিদিন খেতে খেতে আর ভালো লাগছে না, তো মাংস রান্না করো না। তো বলছে আচ্ছা আচ্ছা সমস্যা নাই, একটা না যেহেতু 7 দিন মাংস রান্না হয়েছে তো মাংস খাইছো, কালকে মাংস রান্না করবো না। তো খুব খুশি হচ্ছে, যাক তাহলে বেঁচে গেলাম, কালকে তাহলে মাংস রান্না করবো না। না তো হচ্ছে যে না, কেন রান্না করবো না সেটা তো শুনলাম, কেন? বলছে কালকে দাওয়াত আছে তো, তাই আবার মাংস। এই হলো কাহিনী। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি যে এটা কিন্তু ক্ষয়ের জন্য আসে, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ। তাহলে যেটা আমি বলছিলাম ওইটাই এখানে লেখা আছে, তবে এখানে 2 নম্বর লাইনে একটা এমসিকিউ করবা। 1 নম্বর লাইনে যেমন আছে প্রাথমিক মেসোজোইক যুগে স্যাকারিডের বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল। কোন সময় ছিল? একটা এমসিকিউ। মেসো মানে মাঝে, জয় মানে যুগ, মানে মধ্যযুগ, মধ্যযুগে এটা ছিল, মেসোজোইক যুগে ছিল, এটা মনে রাখতে হবে। তারপরের লাইনটা মনে রাখতে হবে, এই বর্গের সাইকাস সহ 9টি অনের প্রায় 100টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। এটুকু এমসিকিউ। তারপর এখানে একটা জ্ঞানমূলক কোশ্চেন, সাইকাস সহ বর্তমানকালে সকল সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এটুকু একটা জ্ঞানমূলক কোশ্চেন। হ্যাঁ, এবার দেখো এটা কিন্তু সৃজনশীল হিসেবেও আসতে পারে, এমসিকিউ হিসেবে আসতে পারে, যে সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য। ফার্ন উদ্ভিদ মনে আছে কোনটা? এর আগের অধ্যায় পড়তো। ফার্নের বাংলা অর্থ কি দেখি, কার মনে আছে? কে জিএমসি তে চান্স নেবে দেখি? ফার্নের বাংলা অর্থ কি? কে জিএমসি তে চান্স নেবে? কাছাকাছি গেছে, আরেকটু বলো। কাছাকাছি গেছে। হ্যাঁ, পাস করেছি।
সাতবান বই বলো। পাতা বহুল উদ্ভিদ, পাতা বহুল উদ্ভিদ। কারণ এই উদ্ভিদে ডাল খুবই ছোট, কাণ্ড খুবই ছোট না, পাতাই বেশি না, এই জন্য এর বাংলা অর্থ পাতা বহুল উদ্ভিদ। তাহলে দেখো সাইকাস উদ্ভিদের সাথে ফাড়ের সাদৃশ্য, উভয় উদ্ভিদই হলো স্পোরোফাইট। গতদিন বলেছি স্পোরোফাইট গ্যামেটোফাইট, তাই না? আচ্ছা, তারপরে বলছে যে উভয় উদ্ভিদই দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, উভয় উদ্ভিদের পাতা যৌগিক হয়, উভয় উদ্ভিদই কচি পাতা কুণ্ডলিত থাকে, উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত, উভয় উদ্ভিদের জীবনচক্রে অসমাকৃতির যৌনক্রম বিদ্যমান। অর্থাৎ হলো গ্যামেটোফাইট দশা আর স্পোরোফাইট দশা ছোট বড় হয় আর কি, এটাই হলো অসমাকৃতির যৌনক্রম। এবার দেখো নগ্নবীজ উদ্ভিদে যা থাকে না, এটা মনে রাখো, জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। ভেসেল মানে কি? নল বোঝায়, ভেসেল মানে নল বোঝায়, যার মধ্যে পানি যায় আর কি। অর্থাৎ জাইলেমটা এমনভাবে গঠিত হয় নলের মতো হয়ে যায়, এটাই হলো ভেসেল। ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নেই। ফ্লোয়েমের বাংলা অর্থ কি? কারণ আছে বলো। ফ্লোয়েমের বাংলা অর্থ কি? কারণ আছে। ফ্লোয়েমের বাংলা অর্থ, জাইলেমের বাংলা অর্থ মনে আছে? জাইলেমের বাংলা অর্থ কি? হ্যাঁ, মনে নাই? হ্যাঁ, এটা ঠিক যে রূপকভাবে জাইলেমকে জাহাজ বলা হয়, তবে এর আরেকটা অর্থ আছে। হ্যাঁ, রূপকভাবে কেন জাহাজ বলা হয়? জাহাজ যেমন জিনিসপত্র নিয়ে গিয়ে যায়, জাইলেম ওই কাজটা করে। অরিজিনাল বাংলা হচ্ছে জাইলেম থেকে আসছে, জাইলেম। জাহাজ বললেও হবে, জাইলেম মানে কাঠ, মানে এরা সাধারণত ভিতরে থাকে, এরা কাঠ তৈরি করে। আর ফ্লোয়েমের বাংলা অর্থ হলো বাকল, মানে এরা বাকল তৈরি করে, বাইরের দিকে বাকল টাকল তৈরি করে, এই জন্য আর কি। হ্যাঁ, দ্বিনিষেকের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নেই, নগ্নবীজে থাকে না যেটা। আর দ্বিনিষেক নেই। দ্বিনিষেক মনে আছে? ও আচ্ছা, না ও কি পুরাতন বই না, এই শুনলেই হবে, তোমার মনে থাকবে। পুরাতন বই নাই, নতুন বই দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, দ্বিনিষেক নেই। দ্বিনিষেকের কথা মনে আছে কিনা বলো? মনে আছে? হ্যাঁ, দুইবার। বিষয়টা কি মানে ক্লিয়ার করে বলো তোমরা একটু, দ্বিনিষেক জিনিসটা কেমন? দুই মানে তো দুই, নিষেক মানে দুইবার নিষেক হবে। কোথায় হবে দুইবার নিষেক? হ্যাঁ, গর্ভস্থ হবে। হচ্ছে যে আমরা জানি কোন দেশে যারা বলছি যে দ্বিনিষেক মানে কি, তো বলছে দ্বিনিষেক মানে দুইবার বিয়ে করা। নিষেক মানে কিন্তু বিয়ে করাই বোঝায়। হ্যাঁ, মিলন বা বিয়ে করাই বোঝায়। হ্যাঁ, তো বলছে যে দ্বিনিষেক মানে দুইবার বিয়ে করা। তো আমি একটু সংক্ষেপে করি, মানে মূল বিষয়টা বোঝানোর জন্য একটু সংক্ষেপে বলবো। যে মনে করো যে এটা হলো স্ত্রী গ্যামেট। এখন এখানে যে গর্ভমুণ্ডটা থাকে, তারপরে এখান থেকে এসে এইভাবে গর্ভাশয়, এই মনে করো গর্ভাশয়। তো যেটা হয় সেটা হলো যে এই যে পরাগরেণু আসে না, পরাগরেণুটা এসে এখানে ধরো মিলিত হয়। পরাগরেণু এসে এরকম পোলেন টিউব তৈরি করে, মানে পরাগ মালিকা তৈরি করে। এখানে দুইটা পুংগ্যামেট থাকে, যদি এখানে আরেকটা থাকে টিউব নিউক্লিয়াস বলে, ওটা নষ্ট হয়ে যায়। এই দুইটা পুংগ্যামেট বা শুক্রাণু এর একটা প্রধান ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর আরেকটা মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াস, যেটা পরবর্তীতে তৈরি হলো তার সাথে মিলিত হয়। তো তাহলে একই সময় দুইবার মিলন হলো না, সেজন্য এর নাম হলো দ্বিনিষেক। আরেকটা আছে কিন্তু ত্রিমিলন বা ত্রিনিষেকও বলা হয় ওটাকে। ত্রিমিলন কোনটা বলো তো? ত্রিমিলন কোনটা? হ্যাঁ, এই তো হচ্ছে, তো বলো। এই যে এখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে না, এই যে এখানে যে মিলিত হলো, তিনটে একসাথে মিলিত হয়ে আছে না, এই যে তিনটে একসাথে মিলিত হয়ে আছে, এর নাম হলো ত্রিমিলন। তিনটে একসাথে মিলিত হয়ে আছে না, তাই এর নাম হলো ত্রিমিলন। এই ত্রিমিলনের এটাই কিন্তু কেউ বানায় লেখে, আমি একবার একটা বানায় লেখা পাইছিলাম। ত্রিমিলনের বাংলা বলেছি না? হ্যাঁ।
মনে আছে? মনে পড়ছে তো না? আচ্ছা, তাহলে আর বলে সময় নষ্ট করছে না। এবার দেখো অজনজনস, এটা মনে রাখবে এমসিকিউর জন্য, যে সাইকাসের জনন, সাইকাসের জনন দুই রকমের হয়, তিন রকমের না, দুই রকমের। একটা হলো অজনজনন আর একটা জনজনন। তো অজনজনন এখানে মনে রাখতে হবে যে তৃতীয় নম্বর লাইনটা, এদের মার্চ এপ্রিল মাসে কোনো কোনো সাইকাস প্রজাতির গোড়া থেকে চারা সৃষ্টি হয়। তাহলে ওই চারাটাই আমি তুলে নিয়ে লাগাই দিলাম, তাহলে এটা অঙ্গস, অঙ্গ থেকে হলো না, তাহলে এটা অঙ্গস। তাহলে কোন মাসে হয় এটা মনে রাখবো, সেটা হলো মার্চ এপ্রিল মাসে। আচ্ছা, এবার দেখো যে সরাসরি যৌন ধারণ, এটা সৃজনশীল হিসেবে আসে, এটা সিকিউ হিসেবে এই ছবিগুলো আসে। যৌন ধারণ আসছে বোর্ড পরীক্ষা, দেখো কোন কোন সময়, যেমন দিনাজপুর বোর্ড 23 সালে কয়ের জন্য আসছিল যৌন ধারণ, আর কয়ের জন্য কিছু কোশ্চেন আসছিল, যেমন যে পুংস্টোব্লাস কাকে বলে, পুংস্টোব্লাস, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22 সাল কয়ের জন্য। রাজশাহী বোর্ড 22 সাল করার জন্য পুং রেণুপত্র কাকে বলে এটা আসছে। তার মানে এই জিনিসগুলো আমরা বুঝবো। তো এটা আগে এঁকে নিয়ে তারপরে বুঝি, তাহলে ভালো হয়। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা কম্পিউটার সৃজনশীল হিসেবে পরীক্ষা এইটা বুঝলে কি এমসিকিউ জন্য ক্লিয়ার হয় জিনিসটা। এমসিকিউ তুমি যদি ধারা মুখস্থ করো, না বুঝে মুখস্থ করো, তাহলে কিন্তু মনে রাখা কঠিন না। তুমি যদি জিনিসটা বুঝো, তাহলে এমসিকিউ মনে রাখাও সোজা। জিনিসটা আগে বুঝতে হবে, তাহলে তুমি যখন এমসিকিউটা পারবা। আর এমনি মুখস্থ করবে, একটার সাথে একটা গুলা যাবে, তাই না? এই জন্য বুঝেও নিতে হবে। তাহলে দেখো প্রথমে আছে পুংস্টোবুলাস, এটা আমরা বুঝবো পুংস্টোবুলাস নামকরণ কেন হলো। প্রথমে দেখো পুংস্টোবুলাস, তো এটা আঁকার জন্য সহজ পদ্ধতি হলো প্রথমে একটু ফোটা দিয়ে নাও, ফোটা দিয়ে নাও, তারপরে এইভাবে করে একটু খাস কাটা করতে হবে। এই এরপর এখানে এরকম কিছু অংশ ঠিক মতো, এটা কোনো নিয়ম না যে এতগুলাই হতে হবে। তারপরে তুমি এর ভিতরে মাত্রাবিহীন ব আঁকতে হবে, শুধু মাত্রাবিহীন ব আঁকলেই হয়ে গেল। গোটাটা জুড়ে খালি মাত্রাবিহীন ব তো বুঝো, মাত্রা নাই যে বয়, এই গোটাটা জুড়ে এটা করতে হবে। তাহলে এটা কিন্তু হয়ে গেল যে পুংস্টোবুলাস। তো নামকরণ কেন পুংস্টোবুলাস হলো আমি বলছি, আগে তোমরা এটা চিহ্নিত করো। এটা হলো স্বল্পপত্র বলে, স্বল্পপত্র। আর এই যে অংশগুলো, এটার নাম মাইক্রোস্পোরোফিল। চিত্র নিচে লিখতে হবে সাইকাসের পুংস্টোবুলাস, চিত্র সাইকাসের পুংস্টোবুলাস। তোমরা কিন্তু গোটাটাই করো, হ্যাঁ, মানে গোটাটাই পূরণ করো। মার্কটা সবুজ কালি দিয়ে দিচ্ছি না।
এসছে মাইক্রো স্পোরোফিল, মাইক্রো স্পোরোফিল, এই যে মাইক্রো আর স্পোরো আর এই হলো ফিল। এটাকে বাংলায় বলা হয় পুং রেণুপত্র, এটাকে বাংলায় বলা হয় পুং রেণুপত্র, পুং রেণুপত্র, পুং রেণুপত্র, বাংলায় বলা হয় পুং রেণুপত্র। ঠিক আছে, পুং রেণুপত্রই পরে আবার আরেকটা বড় করে দিয়েছে, ছোট্ট জিনিস বড় করে দিয়েছে। হ্যাঁ, তো সেটাও কি নেই একবারে বোঝাই। হ্যাঁ, এখন দেখো এই যে পুং রেণুপত্র সেটাই আবার এখানে বড় করে দিয়েছে, মানে ওইটাই ছোট্ট জিনিসটা যেটা বয়েল হতো না ওইটাই একটু এখানে বড় করে দিয়েছে। হ্যাঁ, বড়টাই বড় করে দিয়েছে। এই যে বড়টা বড় করে, এটা হলো ব, ওই বটাই বড় করে রাখলাম। এখন এটা এর সাথে লাগাই দাও, এটা এর সাথে লাগাই দাও। এখন এর মধ্যে আবার কি কি আছে সেটা আর কি লিখতে হবে, আঁকতে হবে। এটুকু আগে আঁকো, এটুকু আঁকতে না পারলে আমাকে বলো যে কোথায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন এখানে এরকম ভাবে আবার কিছু স্পোরাঞ্জিয়াম আছে ফুলের মতো, এটা দুই দিকে পাঁচটা থাকে। এটা উপরটা জুড়ে দিতে হবে। ফ্যানের মতো কিছুটা, এই ফ্যানের মতো এই জিনিসগুলোর নাম হলো সুরাস। সুরাস, সুরাসটা আমি একটু এখানে বড় করে দেখাই। এই যে এটা হলো একটা টিস্যু, আর এই টিস্যুতে এরকম ভাবে কিছু অংশ, দুই দিকে পাঁচটা থাকে। হ্যাঁ, ফুলের মতো। তাহলে এটা হচ্ছে মূলত অমরা টিস্যু, এটা হলো অমরা টিস্যু, এটা হলো অমরা টিস্যু। আর এই এক একটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম, 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 এটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। সব মিলে হলো সুরাস, সুরাস। তবে এই জিনিসটা তো মাইক্রোস্কোপিক, এটা চিত্র কি মাইক্রোস্কোপিক চিত্র। এই দেখো বললাম মনোর ভাই লাগাতে হবে। দেখো চিত্র মাইক্রোস্কোপিক, এটা আঁকা হলে বলবা, একবারে বুঝাই দেবো। হ্যাঁ, আর একটু ছবি এদিকে দিতে হবে। চোখা অংশের নাম কেন অ্যাপোফাইসিস হলো সেটা আমি বলছি, আগে লিখে নাও। অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস। স্পোরাঞ্জিয়াম, এটা স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম। দেখো এখানে অ্যানজিয়াম, অ্যানজিয়াম আছে না, স্পোরাঞ্জিয়াম, অ্যানজিয়াম। অ্যানজিয়াম মানে বোঝায় থলে, অ্যানজিয়াম, অ্যানজিয়াম মানে থলে বা আবরণ, থলে বা আবরণ। আর এই যে স্পোর, স্পোর মানে হলো অণুবীজ বা রেণু, অণুবীজ বা রেণু বা মাইক্রোস্কোপিক বীজ। হ্যাঁ, বা মাইক্রোস্কোপিক বীজ, মাইক্রোস্কোপিক।
বিগ পিস। আর একটা আনতে হবে, সেটা হলো মেগা স্পোর। হ্যাঁ বলো। স্পোর মানে হচ্ছে অণুবীজ, স্পোর মানে অণুবীজ বা রেণু বা মাইক্রোস্কোপিক বীজ। সর্বশেষটাই কি বলি না, দেখো সর্বশেষ হলো এইটা লাল, যেটা না লাল তো না, এটা আলাদা সম্পূর্ণ, এটা হলো মেগা স্পোরোফিল। কোথায় আছে এখানে মেগা স্পোরোফিল, যেটা হবে, যেটা মেগা স্পোরোফিল নিচের দিকে। এই জিনিসটার নাম হলো মেগা স্পোরোফিল। স্পোরোফিল তোমাদের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা এবার ফার্স্ট ইয়ারে উঠবে না, তাদের পরীক্ষা ডিসেম্বরে হবে। মানে যারা যে এসএসসি দিল না, এদের পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে। হ্যাঁ এসএসসি, এরা খুব বিপদে পড়বে, কারণ ফুল সিলেবাস হবে। হ্যাঁ ঠিক না, কিন্তু তাই ছেড়ে গেল, ওটাই বলবো। মানে তোমার বোন আছে না, তোমার বোন এটা 26 সাল, মানে ও 27 এসএসসি দিবে। ওটাও তো মনে হয় ইয়েতে, মনে হয় ওটা তো মনে হয় ডিসেম্বরে হবে। ওটা একবার শুরু হলে তো জানুয়ারি, ওদের এসএসসি জানুয়ারি। ও এসএসসি জানুয়ারিতে হবে, কিন্তু ইন্টারমিডিয়েট তখন ডিসেম্বরে হবে। হ্যাঁ মানে আস্তে আস্তে কঠিন করছে সব কিছু। সংযোজিত করছে স্যার। হ্যাঁ সংযোজিত, আগে নিয়ে আসছে না, কেমন হবে তো এখানে আগে নিয়ে আসছে স্যার। যারা এবার এসএসসি ফার্স্ট রোড তাদের, হ্যাঁ তারা সময় খুব কম করে জুনে করছে। হ্যাঁ জুনে হচ্ছে এসএসসি আর ডিসেম্বরে হইছে না। এবার আলোচনা করি তাহলে। জি স্যার দেখো, ঠিক আছে এই হইছে একটুখানি বাকি আছে, আচ্ছা শেষ করো। একসাথে দুই কাজ হয় না, মানে আঁকা আর কথা শোনা হইছে। এবার তাহলে এবার দেখো, হ্যাঁ এবার দেখো তাহলে প্রথমে আমরা এই জিনিসটার নাম কেন পুংস্টোব্লাস্ট করব। হ্যাঁ এটার নাম কেন পুংস্টোব্লাস্ট করব। দেখো এখানে দুইটা শব্দ আছে, পুং তো মানে পুরুষ, আর স্টোব্লাস্ট কথাটা আসছে স্ট্রো মানে স্ট্রং, স্ট্রং মানে স্ট্রং মানে শক্ত, আর ব্লাস্ট মানে সাধারণ, স্ট্রং ভাবে সাধারণ। অর্থাৎ এখানে একটা প্লাস্টার অংশ, তার সাথে মাইক্রোস্কোপিক গুলো, যেমন ভুট্টা আছে না, ভুট্টা, ওই ভুট্টা যে এগুলো খাই, ওগুলো কিন্তু আমরা মাইক্রোস্কোপিক খাই। যে ভুট্টা যেটা আমরা খাই না, ওটা কিন্তু আমরা মাইক্রোস্কোপিক খাই, তাই না? তো মানে পুং রেণুপত্র আমরা খাই, পুং রেণুপত্র আমরা খাই। আমরা কিন্তু পশু পাখির ওটা খাইতে পছন্দ করি না, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আমরা কোনো লজ্জা করি না, খাই। হ্যাঁ বাঘ সিংহরা যেমন দেখো না, ওরা কিন্তু ওগুলা খাওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা করে না, খায় না, সাথে সাথে কামড় দিয়ে খায় না। হ্যাঁ তো তাহলে আমরা যে মাইক্রোস্কোপিক খাই, এই এখন এই সাইট আছে, এটা খাওয়া যায় না, তাই বলে এটা খাওয়া যায় না। হ্যাঁ তো এই সাইটাসের এরকম একটা আগার দিকে বই ছবিতেও দেখবা, একটা হচ্ছে কোন সাইজের, কোন আইসক্রিম আছে না, কোন আইসক্রিম, ওই জনের নাম হলো কোন, যেহেতু কোনের মতো, কোন বলতে চোখা কিছু ত্রিভুজ আকৃতির কিছু এরকম কোন সাইজের একটা গঠন। এইখানে দেখা যাচ্ছে মাইক্রোস্কোপিক গুলা বা কোন রেণুপত্র গুলা মানে এতটাই কম্প্যাক্ট ভাবে আছে, এতটাই নিরেট ভাবে আছে, যার জন্য এর নাম হচ্ছে পুংস্টোব্লাস্ট, স্ট্রং ভাবে সাজানো, স্ট্রং ভাবে সাজানো, এই জন্য নাম হচ্ছে পুংস্টোবিলাস। বুঝতে পারছো, এটা হলো নামকরণের কারণ। এখন এই মাইক্রোস্কোপিক একটা ধরে মাইক্রোস্কোপে দেখা হয়েছে যে এটা আসলে কেমন দেখতে, পরে দেখছে মাইক্রোস্কোপে দেখছে যে এটা আসলে বিশাল বড় একটা বল, এখানে তো মাত্রাবিহীন বল ছিল, তাই না? এটা হলো বিশাল বড় একটা বল। এটার কিন্তু সত্যি কাহিনী আছে, একজন হলো পরীক্ষার খাতা নাকি কিছুই পারছে না, আগে খুব নকল করতো, মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট গেলে আর কিছু লিখতে পারতো না ছেলেমেয়েরা,
তো তখন বলে একজন খাতা 1 ঘন্টার আগে যেতেও পারছে না, কিছু লিখতে পারছে না। তো ওর হলো সাবজেক্টই কমন করেনি, মানে কোন সাবজেক্টের পরীক্ষা সেটা কমন করেনি। লিখবি কি করে, কোনো বই খাতা দিয়ে লিখতে পারছে না রেস্টের রাতে। তখন ও কি করবে, 1 ঘন্টার আগে যেতেও দিবে না। তখন ও করছে কি, পরীক্ষার খাতা প্রথম পৃষ্ঠায় বিশাল বড় একটা ক লিখছে, গোটা খাতা গোটা পৃষ্ঠা জুড়ে যত বড় পৃষ্ঠা বিশাল বড় একটা ক লিখছে, লিখে নিচে ছোট্ট করে লিখছে, দেখ শালা কত বড় ক। মানে স্যার কি বলছে, দেখ শালা কত বড় ক। মানে বিরক্ত হয়ে গেছে, লিখতে পারতো না, দেখ শালা কত বড় ক। তোমরা আবার এসব করো না, মানে অভদ্র না হলে কোনোদিন লিখবে? সত্যি কাহিনী এটা, সত্যি কাহিনী, সত্যি এটা হয়েছে এই ঘটনা। হ্যাঁ এরকম। আচ্ছা এবার দেখো, আমরা খাতা দেখার সময় এরকম অনেক উল্টা পাল্টা জিনিস দেখি। হ্যাঁ অনেক উল্টা পাল্টা কিছু থাকে আর কি, হ্যাঁ যেটা খুবই হাস্যকর লাগে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই জিনিসটা বড় করে দেখছি, বড় করে দেখার পরে আমরা দেখছি এর ভিতরে অ্যাপোফাইসিস নামে একটা অংশ আছে। এরকম নাম কেন হলো? অ্যাপো মানে অ্যাপেক্স, অ্যাপো মানে অ্যাপেক্স, অ্যাপেক্স মানে চূড়া, মানে চূড়ার দিকে, হাই মানে বৃদ্ধি, সিস মানে প্রক্রিয়া, চূড়ার দিকে একটা বৃদ্ধির যে প্রক্রিয়া দেখা যায়, এটাই হলো অ্যাপোফাইসিস। চূড়ার দিকে একটু বৃদ্ধি পেয়েছে, তাই না? এই জন্য নাম হলো অ্যাপোফাইসিস, চূড়ার দিকে বৃদ্ধি, তাই অ্যাপোফাইসিস নাম হয়েছে। হ্যাঁ আচ্ছা, এখন এর মধ্যে কিছু কোষ রূপান্তরিত হয় হয়ে এমন এক ধরনের টিস্যু তৈরি করে যার নাম অমরা টিস্যু। আসলে যে টিস্যুটা অমর, এখান থেকে অমরা কথাটা আসছে, যে মূলত মেইন টিস্যু, যে হলো জীবিত থেকে আরো অনেক অনেক টিস্যু তৈরি করে, এর জন্য নাম হচ্ছে অমরা বা অমর, অমর থেকে অমরা। তো এই অমরা টিস্যু সে কি করে, সে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এখানে একটা থলের মতো গঠন তৈরি করে, আর ওই থলের মতো গঠনের ভিতরে ভিতরে কিন্তু আবার কিছু স্পোর তৈরি হয়। স্পোর মানে এমন রূপান্তরিত কোষ, এমন এক ধরনের রূপান্তরিত কোষ যে কোষের বাইরে একটা শক্ত আবরণ থাকে, এটাকে বলে স্পোর বা এটাকে বলে রেণু। কেন রেণু? রেণু মানে অণুজীব, মানে মাইক্রোস্কোপিক বীজ, যেটা আমি যেই বীজটা আমি খালি চোখে দেখতে পাবো না, এরকম বীজকে আমরা রেণু বলি বা স্পোর বলি। ঠিক আছে? বীজেও তো শক্ত আবরণ থাকে না, এদের এরকম শক্ত আবরণ থাকে, কোষের বাইরে শক্ত আবরণ, বুঝছো? কোষের বাইরে শক্ত আবরণ, যে নতুন বংশ বিস্তার করতে পারবে, এই জন্য এটা একটা বীজ। তাহলে স্পোর বা রেণু এটা একটা বীজ। তাহলে এর মধ্যে ষোড়শ কাকে বলে জানো? ষোড়শ হলো যে স্পঞ্জিয়ামের সমষ্টিকে ষোড়শ বলে। আমি যদি দুইটা স্পঞ্জিয়ামকে একসাথে বলি তাহলে ষোড়শ, এখানে অনেকগুলো হলে তারও বেশি করে ষোড়শ। যেমন দেখো, এটার নাম হচ্ছে ষোড়শ, অনেকগুলো স্পঞ্জিয়াম, অনেকগুলো স্পঞ্জিয়ামের সমষ্টিকে ষোড়শ বলে। বহুবচন মনে করো, স্পঞ্জিয়ামের বহুবচন। হ্যাঁ এগুলো ষোড়শ। এখন তাহলে এটা আমরা বুঝলাম, মাইক্রোস্পোরোফিল কি সেটা বুঝলাম। এবার দেখো মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিল কি হয়, যে এখানে বড় বড় কিছু ডিম্বক থাকে, বড় বড় ডিম্বক থাকে, আর এখানে ছোট ছোট পাতার মতো থাকে, তো তাই নাম পিনিউল বলা হয়। পিনিউল মানে পাতা কিন্তু ছোট পত্রক, পিনিউল পাতার মতো গঠন থাকে, আর এখানে ডিম্বক থাকে। এই ডিম্বকটাতে দেখো কোনো গর্ভাশয় নাই, সরাসরি ডাইরেক্ট ডিম্বক, কোনো গর্ভাশয় নাই। তাহলে এখানে এই যে পুং রেণুপত্রগুলো আছে না, এইটাই হলো স্পোরগুলা। এই স্পোরগুলাই তোমার হচ্ছে বাতাসের সাহায্যে চলে যায় এখানে, এর মধ্যে পড়লে সেখানে কিন্তু শুক্রাণু তৈরি হয়। কারণ কেন শুক্রাণু তৈরি হয়? শুক্রাণু তৈরি হলে ফ্লাজেলা থাকবে, ফ্লাজেলা নড়াচড়া করবে, নড়াচড়া করার সময় এটিপি ভাঙে, তখন নড়াচড়া করে এবং ভিতরের দিকে ঢুকে যায়। তখন দেখা যায় ডিম্বকের ভিতরেও কিন্তু পরিবর্তন হয়। ডিম্বকের মধ্যে একটা কোষ আকৃতিতে বড় হয়ে যায়, বড় হয়ে আর্কিস পোরিয়াল তৈরি করে। আর্কিস পোরিয়াল মানে কি? আর্কিন মানে প্রাচীন, আর্কিস পোরিয়াল যেটা আসছে, হ্যাঁ ডিম্বকের ভিতরে আর্কিস পোরিয়াল তৈরি করে। আর্কিস পোরিয়াল কেমন জানো? এটার বাংলা অর্থ কি? আর্কিস পোরিয়াল, আর্কিস পোরিয়াল, আর্কিস পোরিয়াল। আর এই যে আর্কি, আর্কি মানে কি? আর্কি মানে ইয়ার্কি না, আর্কি মানে কি? আর্কিং, আর্কিং মানে প্রাচীন, আর্কিং মানে প্রাচীন। আর আর্কিস্পোরিয়াল মানে হচ্ছে ওই যে যে কি আর্কিস্পোরিয়াল ছিল না, আর্কিস্পোরিয়াল অন্য কিছু ছিল, ভুলে গেলাম। ও আর্কিগোনিয়াম, হ্যাঁ সেটাই ভাবছি, স্পোরিয়াল থাকবে না, আর্কিগোনিয়াম হবে, গোনিয়াম।
আর্কিগোনিয়াম। তাহলে এই যে গনিয়াম, গনিয়াম কথাটা হচ্ছে গোনাস থেকে, গোনাস, গোনাস মানে আসলে জননাঙ্গ, গোনাস মানে জননাঙ্গ, মূলত এটা স্ত্রী জননাঙ্গ। তাহলে প্রাচীন স্ত্রী জননাঙ্গ। আর্কিড মানে কি? প্রাচীন। আর্কিড মানে প্রাচীন। তাহলে প্রাচীন স্ত্রী জননাঙ্গ কেমন হয়? এর মধ্যে এরকম একটা গঠন, এরকম ধরনের একটা গঠন তৈরি হয়। এর মধ্যে কোষ আছে, এরকম চারিদিকে কোষ, চারিদিকে কোষ। এইখানে দেখা যায় একটা ডিম্বাণু তৈরি হয়ে বসে থাকে। তাহলে গোটাটার নাম হলো স্ত্রী জননাঙ্গ। কিন্তু আমাদের যে আবৃতবীজী উদ্ভিদের যে স্ত্রী জননাঙ্গ, তাই না, স্ত্রী কেশর, সেটা যেরকম, এটা কি সেরকম? সেরকম তো না। তাহলে এটা প্রাচীন, আগে এরকম ধরনের হতো। তখন হলো আবৃতবীজী উদ্ভিদ পৃথিবীতে আসেনি, বুঝছো, বড় বড় উদ্ভিদ পৃথিবীতে হয়নি। তো তখন হলো এরকম স্ত্রী জননাঙ্গ ছিল, অত ডেভেলপ ছিল না। এই জন্য এর নাম হলো প্রাচীন স্ত্রী জননাঙ্গ। প্রাচীন স্ত্রী জননাঙ্গের মধ্যে যে ডিম্বাণু আছে না, তো তখন ওই যে শুক্রাণু আসে, সে এখানে পড়লে এই কোষগুলো গলায় দেয়, এখানে একটা নালী তৈরি করে, পোলেন টিউব বলে। ওই নালী দিয়ে শুক্রাণুটার নিউক্লিয়াসটা এর মধ্যে ঢুকে দেয়। যেমন আমাদের ক্ষেত্রে নিষেক হলে কিন্তু শুক্রাণুর সবটা ঢুকে না, খালি নিউক্লিয়াসটাই ঢুকে, আর ফ্লাজেলা ট্রাজেলা ওগুলো বাইরে থাকে, ওগুলো দরকার নেই, বুঝছো। তারপরে ভিতরে প্রবেশ করলেই তখন কি হয়? তখন হলো এর মধ্যে একটা পরিবর্তন ঘটে, তখন এর পানি শূন্যতা বাড়ে এবং এগুলো শক্ত হয়ে যায়, শক্ত হয়ে একটা বীজ তৈরি হয়। এবং এখানে কিন্তু নিষিক্ত ভ্রূণ হয়ে থাকে। তারপরে মাটিতে লাগালে আবার নতুন গাছ তৈরি হবে। তাহলে এটা কিন্তু যৌনজননের মাধ্যমে হলো। এই যৌনজননে একটু ভ্যারাইটিস চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, অঙ্গজননে সেই সুযোগটা থাকে না, তাই না? যেমন হলো যৌনজনন হয় বলে বাচ্চা কাচ্চা কি ভিন্ন ভিন্ন হয় দেখতে, তাই না? কেউ কি মা বাবার মতো 100% হবে? কখনো কখনোই হবে না, তাই না? এটা সম্ভব না। তো সেরকম আর কি, এখানে একটু ভ্যারাইটিস চেঞ্জ হয়, এই কারণেই যৌনজননটা দরকার। তাহলে এইটুকু পর্যন্ত পড়া ধরা হচ্ছে না, পড়াগুলা ধরবো, হ্যাঁ। আর তাছাড়া তো জরিমানা তো খালি আমার দেওয়া হলো, তো তোমাদেরও তুলতে হবে, মানে ভরতে হবে তবে। ও পরীক্ষা চলবে। আচ্ছা, পরীক্ষা যার চলবে তাকে পড়া ধরবো না। হ্যাঁ, তো তারা চেষ্টা করবা যেটুকু ক্লাসে শুনলা ওইটুকুর উপরে যেটুকু পাল্লা এরকম, কিন্তু বাসাতে আর কি, যেহেতু এটা তো আসলে সিলেবাসের বাইরে, সেকেন্ড ইয়ারের পড়া, তো এই কারণে এটা হচ্ছে, এটা তো এখন এখন পড়ার দরকার নাই, পরীক্ষার পরে পড়বো। আর তোমাদের বাসাতে অনুমোদন তো হয়ে আছে নাকি? তাহলে সামনের সপ্তাহে আমাদের ক্লিয়ার করে দেবো। বাসায় অনুমোদন ওকে, এটা আসেনি কোনো হয়ে আছে না, সব মেয়ে তুমি এখান থেকে এগুলো যেহেতু আসি না, এখান থেকে তুমি এইটা খালি মনে রাখবে যে আমি বলি বিকালে তোমার রবি সকালে শীতকাল চলে আসে, একটু শীতের ভাব চলে আসে, তখন অনেকে সকালে আসতে পারে না, ঝামেলা হয়, দেরিটা করা যায়। তো তোমার হচ্ছে যে বিকেলে একটু সময় পাওয়া যায়। আচ্ছা, তিনটায় রবিকে রবিবার তিনটে কাজ আছে। হ্যাঁ, তাহলে তিনটে দিয়ে রাখো, 3টা থেকে 4:30 পর্যন্ত হবে। তাহলে সবই থেকে সকালে করবে, যদি সবই সকালে করে তাহলে সকালে হয়ে যাবে। সকালে মঙ্গল একটা
তো এই সময় দিবে তো এই সমস্ত যারা দিবে আর কি তো ওদের মধ্যে যারা মেডিকেল তারা শুধু যারা বিশ্ববিদ্যালয়ে তারা সকালে কথা বলছে সকালে বন্ধ হয়নি